সামনে আসতে শুরু করেছে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ ও তার পরিবারের নানা অপকর্ম অনিয়মের তথ্য। ক্ষমতার দাপট দেখানো এই আওয়ামী লীগ নেতার হাতে জিম্মি ভুক্তভোগীরা মুখ খুলতে শুরু করেছে। শত শত একর খাস জমি দখল করে হাসান মাহমুদের পরিবার, যা এখন উদ্ধার হচ্ছে। চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় খুরুশিয়া রেঞ্জে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের ছোট ভাই এরশাদ মাহমুদ বন বিভাগের প্রায় ২১২ একর জমি দখল করেন। ২০০৯ সাল থেকে একে একে গড়ে তোলেন মহিষের খামার, পুকুর, বাগান, রেস্টুরেন্ট সহ বিভিন্ন স্থাপনা। বড় ভাই বন বিভাগ ও পরিবেশ মন্ত্রী থাকাকালে সেই প্রভাব খাটিয়ে তিনি এসব জমি দখলে নেন। আওয়ামী লীগ সরকার পতনের পর বন বিভাগ অভিযানে নেমে প্রায় ২০০ একর জমি উদ্ধার করে। রাঙামাটি বান্দরবন সড়কের পাশে একটা পার্ক, ওখানে একটা পুকুর আছে, পুকুরের উপরে একটা পার্ক ছিল, রেস্টুরেন্ট ছিল। এগুলো আমরা গত ২৬ তারিখে এগুলো ভেঙে দিয়ে ওখানে প্রায় ৫ একর জায়গা ছিল। রাজনৈতিক প্রভাব খাটিয়ে দখলে নিয়ে গেছে। সাবেক মন্ত্রীর পরিবারের ভয়ে আগে কেউ মুখ খুলতেন না, এখন মানুষ তুলে ধরছেন তার পরিবারের নানা অপকর্ম। একটা উচ্চ করে কথা বলতে পারতো না, স্বাধীনভাবে চলাফেরা করতে পারতো না, যা পরিণত হচ্ছে এখন যে সরকার পতনের পরপর সবকিছু উন্মোচন করতে সবাই। প্রজেক্টের এখানে কতগুলা কাগজের আছে, কতগুলা রিজার্ভের আছে। এদিকে এরশাদ মাহমুদ স্থানীয় পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে দাবি করেছেন সরকার থেকে লিজ নিয়ে তিনি খামার করেছেন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা হাজী মোহাম্মদ সেলিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাতে রাজধানীর বংশাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ঢাকা ৭ আসনের সাবেক সংসদ সদস্য হাজী সেলিম দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। দুবার আওয়ামী লীগ ও একবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৮ সালে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের মামলায় ১৩ বছরের কারাদণ্ড হয় হাজী সেলিমের। ২০২২ সালে এই সাজা কমিয়ে ১০ বছর করে হাইকোর্ট। পরে আদালতে আত্মসমর্পণ করেন তিনি। কিছুদিন কারাভোগের পর ২০২৩ সালের জানুয়ারিতে উচ্চ আদালত তাকে জামিন দেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে অবস্থান করছেন তা জানা নেই সরকারের। আদালত চাইলে তাকে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। রোববার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি এক প্রশ্নের জবাবে বলেন, সম্প্রতি ভারতের সঙ্গে করা বাংলাদেশের সমঝোতা স্মারকগুলো পুনর্বিবেচনা করা হবে। দেশের স্বার্থ রক্ষা হলে চুক্তির বিষয়ে সিদ্ধান্ত নেবে ঢাকা। ছাত্র জনতার আন্দোলনের মুখে ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু এরই মধ্যে বাতিল হয়েছে সব কূটনৈতিক পাসপোর্ট। ফলে তিনি কিভাবে অবস্থান করছেন প্রশ্ন ছিল উপদেষ্টার কাছে। এটা আপনারা ভারতীয় থেকে জিজ্ঞেস করেন যে কি স্ট্যাটাস তাদের, কিভাবে রেখেছে তারা। শেখ হাসিনার বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন অভিযোগে কমপক্ষে ১০০ মামলা হয়েছে। এই পরিস্থিতিতে বাংলাদেশ ভারত বন্দি বিনিময় চুক্তির আওতায় তাকে ফিরিয়ে আনা হবে কিনা। ফেরত চাইলে দিতে হবে, এটা আমি ঠিক মেন করি। আমি যেটা মেন করার চেষ্টা হলো যে যদি লিগ্যাল প্রসেস থেকে একটা প্রশ্ন আসে তাহলে আমরা তো ফেরত চাইতেই পারি, চাইব সত্যি। এটাই যদি আইন আদালত আমাদেরকে বলে যে তাকে ফেরত আনার জন্য ব্যবস্থা করবো, আমরা সেটা ব্যবস্থা করার চেষ্টা করবো। ভারত দেবে কিনা সেটা তাদের ব্যাপার। গত জুনে দিল্লিতে বাংলাদেশ ও ভারতের মধ্যে 10টি সমঝোতা স্মারক সই হয়। চূড়ান্ত চুক্তির আগে এগুলো পুনর্বিবেচনা করা হবে বলেও জানান উপদেষ্টা। এমওইউ সবসময়ই কিন্তু আবার এটার ওই চুক্তির পর্যায়ে যাওয়ার আগে এটা বিবেচনা করাই হয়, সেটা করা যেতেই পারে। এমওইউ কিন্তু চূড়ান্ত চুক্তি না, কাজে এটা তো আমাদের স্বার্থ ঠিকমতো রক্ষিত হয়েছে কিনা সেটা আমরা দেখতেই পারি, এবং সেই অনুযায়ী স্বার্থ রক্ষা করে যেগুলি চুক্তি করার সময় সেটা আমরা করব। বাংলাদেশে থাকা ভারতীয়দের নিরাপত্তা প্রশ্নে উপদেষ্টা বলেন, তারা এখন কিছুটা ভীতির মধ্যে থাকলেও শিগগিরই তা কেটে যাবে। নিউইয়র্ক থেকে ফিরে আসবেন, এটুকু এখন পর্যন্ত সিদ্ধান্ত হবে। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পরপর 2 মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, সংবিধানে এমন বিধান রাখতে চায় বিএনপি। রোববার দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লা ও ফরিদপুরের নেতাকর্মীদের সাথে অনলাইনে মত বিনিময় সভায় কথা বলেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 5ই আগস্ট স্বৈরাচার পতনের সাথে মানুষের নতুন ভাষা পড়তে ও বুঝতে না পারলে নেতাকর্মীরা ছিটকে পড়তে পারেন, এমন শঙ্কার কথাও তুলে ধরেন তারেক রহমান। বলেন, এতদিন শুধু আওয়ামী লীগ ছিল দলটির প্রকাশ্য প্রতিপক্ষ। নেতাকর্মীরা তাদের আক্রমণের ধরন সম্পর্কে জানত। এখন চারপাশে অসংখ্য অদৃশ্য প্রতিপক্ষ। তারেক রহমান জানান, রাষ্ট্র কাঠামোর সংস্কারের পরিকল্পনায় আইন, বিচার ও নির্বাহী বিভাগের মধ্যে ক্ষমতার ভারসাম্য রাখবে তার দল। ধর্ম, বর্ণ, সমতল পাহাড়ি নির্বিশেষে সবার সম অধিকার নিশ্চিতেরও ঘোষণা দেন তিনি।
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। রোববার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। পরবর্তী ঘোষণা না হওয়া পর্যন্ত দক্ষিণ জেলা বিএনপির নামে কোনো সাংগঠনিক কার্যক্রম চালানো যাবে না। বিএনপি চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম জানান, শনিবার এস আলম গ্রুপের 14টি বিলাসবহুল গাড়ি সরানোর অভিযোগে দক্ষিণ জেলা বিএনপির 3 নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। এরপরই এই ঘোষণা আসে। ভবিষ্যতে সঠিক রাজনীতির মধ্য দিয়ে বিএনপি দেশকে নেতৃত্ব দেবে বলে আশা করছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় দল প্রস্তুত বলেও জানান তিনি। বিএনপির 46তম প্রতিষ্ঠা বার্ষিকীতে রোববার তিনি আরও বলেন, লাখো নেতাকর্মীর ত্যাগ আর ছাত্র জনতার গণ অভ্যুত্থানে অর্জিত বিজয় কেউ যেন নস্যাৎ করতে না পারে, সেদিকে সজাগ থাকতে হবে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর বহু বছর পর উৎসবমুখর পরিবেশে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। কোনো ধরনের বাধা না থাকায় দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে নেতাকর্মীদের উপচে পড়া ভিড়। যোগ দেন ঢাকা মহানগর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বেলা 11টায় শ্রদ্ধা নিবেদনের সময় নির্ধারিত থাকলেও সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাধিস্থলে জড়ো হন নেতাকর্মীরা। বেলা 11:30টার দিকে জ্যেষ্ঠ নেতাদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুলের শ্রদ্ধা জানান মহাসচিব। এ সময় বিএনপি মহাসচিব জানান, একদলীয় শাসন থেকে দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে বিএনপি। জিয়াউর রহমানের 19 দফা জাতিকে আলোর পথ দেখিয়েছে। ছাত্র জনতা নতুন করে যে স্বাধীনতা এনে দিয়েছে তার জন্য 15 বছর সংগ্রাম করেছে বিএনপি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 700-র বেশি নেতাকর্মী গুম হয়ে গেছে, 2000-এর বেশি নেতাকর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে, 60 লক্ষ মানুষের মধ্যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে শুধুমাত্র গণতন্ত্রের সংগ্রামের জন্য। শত জুলুম নির্যাতনেও বিএনপিকে কেউ দমিয়ে রাখতে পারেনি, ভবিষ্যতেও পারবে না। দেশ ও গণতন্ত্র রক্ষায় বিএনপির বিকল্প নেই বলেও জানান তিনি। আমরা বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় নেতৃত্ব দিয়েছে, আগামী দিনেও তার সঠিক রাজনীতি এবং জনগণকে সঙ্গে নিয়ে আবারও সঠিকভাবে সামনের দিকে এগিয়ে যাবে। বন্যার কারণে প্রতিষ্ঠাবার্ষিকীর 5 দিনের কর্মসূচি কমিয়ে একদিনে এনে বাকি অনুষ্ঠানের খরচের টাকা বন্যার্তদের দিচ্ছে বিএনপি। 46 বছরের রাজনীতিতে গত এক যুগ সবচেয়ে কঠিন সময় পার করা বিএনপির এবারের প্রতিষ্ঠাবার্ষিকী একটু ভিন্ন আমেজে। প্রতিষ্ঠাবার্ষিকীতে দলের প্রতিষ্ঠাতার সমাধিতে শ্রদ্ধা জানাতে আসা নেতাকর্মীদের প্রত্যাশা, ছাত্র জনতার আন্দোলনে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে তারা যখনই নির্বাচন দেবে সেই নির্বাচনে ভোটের মাধ্যমে সরকার গঠন করবে বিএনপি। জিয়াউর রহমানের সমাধিস্থল থেকে মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ছাত্র আন্দোলনে 4 আগস্ট ডাক্তার ভাই সাথে না থাকলে মৃত্যু অবধারিত ছিল হিউস্টন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দীপ্রর। কারওয়ান বাজারে আন্দোলনের সময় রাইফেলের গুলি তার পেট ভেদ করে বেরিয়ে যায়। আন্দোলনে অংশ নেয়া 2 ভাই অদ্রি আর দীপ্র পিলখানা হত্যাকাণ্ডে নিহত লেফটেন্যান্ট কর্নেল কাজী রবি রহমানের সন্তান। 4 আগস্ট সকালে ছাত্র আন্দোলনে উত্তাল কারওয়ান বাজারে বিক্ষুব্ধ জনতার মাঝে ডাক্তার আরাফাত রহমান অদ্রি, সঙ্গে ছোট ভাই সাদাকাত রহমান দীপ্র। তিনি আমেরিকার হিউস্টন বিশ্ববিদ্যালয়ের ব্যাচেলর ডিগ্রি শেষ করে মাত্র দেশে ফেরেন। ফার্মগেট এলাকায় গুলির মুখে পড়েন 2 ভাই। প্লাস্টিকের সড়ক বিভাজন দিয়ে আত্মরক্ষার চেষ্টা করেন তারা। এই সময় ছোট ভাই দীপ্র পেটে গুলিবিদ্ধ হন। ডাক্তার বড় ভাই অদ্রি তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত হাসপাতালে নিয়ে যান। করে চিৎকার করে পড়ে গেল। আমার ফুফাতো ভাইও ছিল, সে ট্রায়াঙ্গেলে ছিলাম আমরা 3 জন। তো আমার সামনে ও আর সাইডে ফুফাতো ভাই। তো পাশে গলিতে নেওয়ার পরে একটা ভ্যান পাই, এবং মানে এটা মনে হয় আল্লাহ নিজ হাতে আমাদেরকে, ওই সময় ভ্যানটা তালা মারা ছিল, কিন্তু কিভাবে জানি তখনই ভ্যানের চালকটা চলে আসে এবং তিনি নিজে থেকে তালাটা খুলে সে নিজেই পুরাটা রাস্তা সেই কারণ বাজার ওখান থেকে বিআরবি হসপিটাল পর্যন্ত নিয়ে আসে।
এই দুই ভাই পিলখানা হত্যাকাণ্ডে নিহত কর্নেল ডাক্তার কাজী রবি রহমানের ছেলে। বাবার হত্যার সঠিক তদন্ত ও পিলখানা হত্যাযজ্ঞের দায়ীদের শাস্তির দাবিতে মূলত ছাত্র আন্দোলনে অংশ নেন তারা। ফ্যামিলি সকলের বিশ্বাস আছে যে আগের সরকার বিডিআর হত্যাকাণ্ডের সাথে সরাসরিভাবে জড়িত। ছাত্র জনতার সাথে মিশে আমরা যদি অ্যাক্টিভলি ওই সরকারকে পতনের ভূমিকা রাখতে পারি, এর থেকে সন্তুষ্টিজনক আর কিছু আসলে হতে পারতো না। ছোট ছেলে গুলি খাওয়ার পর স্বামীহারা ডাক্তার ফৌজিয়া রশিদ মনে করেছিলেন স্বামীর পর ছেলেরও কবর দেখতে হবে তাকে, কিন্তু ডাক্তার ভাই সাথে থাকায় মৃত্যু দেখতে হয়নি। আমার কাছে মনে হচ্ছে যাওয়া উচিত। এর জন্য আমি আসলে কোনো এক্সট্রা কোনো ইয়ে করি না, আমি খালি এটুকু বলে দিছি তোমরা তোমাদেরকে সেভ করবা, এই আসলে বলছি, আমি আর কিছু করিনি। আহত দীপ্রর চিকিৎসার ভার নিয়েছে সেনাবাহিনী। পিলখানা হত্যাকাণ্ডের মতো ছাত্র আন্দোলনে হত্যা মামলাগুলো যেন আটকে না থাকে, এমন প্রত্যাশা শহীদ কর্নেল রবি পরিবারের। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগামী 7 দিন সরকারি হাসপাতালে শুধু জরুরি সেবা দেবেন চিকিৎসকরা। রোববার হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে আন্দোলনরত চিকিৎসকদের সঙ্গে বৈঠকের পর কমপ্লিট শাটডাউন কর্মসূচি থেকে সরে আসার কথা জানান স্বাস্থ্য উপদেষ্টা। কিন্তু এরপরই ঢাকা মেডিকেলের সংবাদ সম্মেলনে হট্টগোল শুরু হয়। স্বাস্থ্য উপদেষ্টার দাবি প্রত্যাখ্যান করেন চিকিৎসকরা। শনিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগে মারধর করা হয় চিকিৎসকদের। হামলাকারীদের গ্রেপ্তার এবং হাসপাতালের নিরাপত্তার দাবিতে ঢাকা মেডিকেল কলেজের শিক্ষানবিশ চিকিৎসকরা কর্মবিরতি শুরু করেন রোববার সকালে। আসছি এখানে একটা ট্রিটমেন্ট করার জন্য, এখন দেখতেছি এখানে সমস্যা, গ্যাঞ্জাম হুনতাছি, ডাক্তার নাই, বাইরে খাড়া করে রাখছে। বেলা 11:15 শিক্ষানবিশ চিকিৎসকদের সঙ্গে বৈঠকে বসেন হাসপাতালটির পরিচালক। এরপর কমপ্লিট শাটডাউন ঘোষণা দেন চিকিৎসকরা। এতে দিনভর চরম ভোগান্তিতে পড়েন রোগীরা। এরপর রোববার বিকেলে শিক্ষানবিশ ডাক্তারদের সঙ্গে বৈঠকে বসেন স্বাস্থ্য উপদেষ্টা, ঢাকা মেডিকেলের পরিচালক সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বৈঠক শেষে উপদেষ্টা জানান কমপ্লিট শাটডাউন থেকে সরে এসেছেন চিকিৎসকরা। কর্মসূচি উইথড্র করেছে, আমরা তো বলেছি যে এটা তারা ঘোষণা দিয়েছে, তারা ঘোষণা দেবে যে আমরা জরুরি সব কাজগুলো আমরা করব। এখন পর্যায়ক্রমে তাদের কাছে আমরা কমিটমেন্ট করেছি 8টা বড় হাসপাতালে আমরা যে ফোর্সগুলো দেওয়ার কথা বলছে তাদের সুরক্ষার জন্য সেগুলো আমরা এনশিওর করব। উপদেষ্টার এমন ঘোষণার পর তার সামনেই হট্টগোল শুরু করেন শিক্ষানবিশ চিকিৎসকরা। বলেন সোমবার রাত 8টা পর্যন্ত কমপ্লিট শাটডাউন স্থগিত করলেও দাবি না মানা হলে কর্মসূচি চলবে। তবে আগামী 7 দিন সারা দেশে জরুরি সেবা ছাড়া অন্য সব সেবা বন্ধ থাকবে বলেও জানান তারা। আগামী 7 দিন পর্যন্ত সারা বাংলাদেশের সকল ধরনের আউটডোর এবং রুটিন সেবা বন্ধ থাকবে এবং আমাদের চিকিৎসকদের নিরাপত্তার জন্য চিকিৎসক সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে। এই 7 দিনের মধ্যে যদি আমরা এই 2টা সেবা পাই তাহলে আমরা আবার আউটডোর সেবা এবং রুটিন সেবায় ফিরে যাব। চিকিৎসকদের নিরাপত্তায় স্বতন্ত্র স্বাস্থ্য পুলিশ গঠন, স্বাস্থ্য সুরক্ষা আইন, একজন ডাক্তারের সঙ্গে একজন নিরাপত্তা কর্মী দেওয়ারও দাবি জানান তারা। মোহাম্মদ ওমর ফারুক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নতুন শিক্ষাক্রমে বিভাগ বিভাজন উঠে গেলেও তা আবার ফিরেছে মাধ্যমিকের শিক্ষাক্রমে। মাধ্যমিকে ফিরছে সায়েন্স, আর্টস, কমার্স বিভাজন। রোববার সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে। ওই আদেশে আরও বলা হয় 2025 সালের যে শিক্ষার্থীরা 10ম শ্রেণীতে উত্তীর্ণ হবেন তাদের নতুন করে আগের শিক্ষাক্রমের বই দেওয়া হবে। তাদের জন্য সংক্ষিপ্ত পাঠ্যসূচি দেওয়া হবে যাতে তারা এক শিক্ষাবর্ষে তা শেষ করতে পারেন। আর এই শিক্ষার্থীরা 2026 সালে এসএসসি পরীক্ষায় অংশ নেবে। আরও বলা হয় শিক্ষাবিদ, শিক্ষাক্রম বিশেষজ্ঞ, প্যাডাগগ, মূল্যায়ন বিশেষজ্ঞ, সংশ্লিষ্ট বিষয় বিশেষজ্ঞ, সংশ্লিষ্ট শিক্ষা প্রশাসক, সুশীল সমাজের প্রতিনিধি ও অভিভাবক প্রতিনিধিদের সহযোগিতায় 2025 সালে পরিমার্জিত শিক্ষাক্রম চূড়ান্ত করা হবে, যা 2026 সাল থেকে পরিপূর্ণরূপে কার্যকর করা হবে। প্রভাবশালীদের কর ফাঁকি অনুসন্ধানে পূর্ণ শক্তি নিয়ে মাঠে নামছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। চেয়ারম্যানের নির্দেশনা তালিকা তৈরি করছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইসি। যাচাই বাছাই শেষে শুরু হবে তদন্ত। এনবিআর চেয়ারম্যান জানিয়েছেন কর অঞ্চলগুলোও রাঘব বোয়ালদের বিরুদ্ধে অনুসন্ধান করতে পারবে।
গত দেড় দশকে অর্থনীতিতে প্রবৃদ্ধি হলেও কর জিডিপি অনুপাত বিশ্বের সর্বনিম্ন পর্যায়ে। নানা উপায়ে কর ফাঁকি দিয়ে ফুলে ফেঁপে উঠেছেন বহু মানুষ। এদের অনেকের ছিল রাজনৈতিক ও রাষ্ট্রীয় প্রভাব, তাই সবকিছু জেনেও চুপ ছিল এনবিআর। রাজস্ব কর্মকর্তাদের দুর্নীতিপরায়ণ মানসিকতায়ও পার পেয়েছেন অনেকে। গণ অভ্যুত্থানের পর প্রভাবশালীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে এনবিআর। এস আলম, বসুন্ধরা সহ 6 বড় গ্রুপের উদ্যোক্তাদের বিরুদ্ধে চলছে তদন্ত। শীর্ষ ব্যবসায়ীদের পাশাপাশি অন্যদের বিরুদ্ধে প্রস্তুতি নিচ্ছে এনবিআর। এরই মধ্যে রাজনীতিক, আমলা, পুলিশ সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রভাবশালীদের 30 থেকে 35 জনের একটি তালিকা করেছে এনবিআর। চেয়ারম্যানের নির্দেশনা পাওয়ার পর তালিকা আরও বড় করছে সিআইসি। এটা আমরা প্রায়োরিটি ঠিক করে ধীরে ধীরে এটা করব এবং আমার ধারণা যে এখান থেকে কেউই ছাড় পাবে না। সবাইকে আলটিমেটলি আমরা ট্যাক্স নেটের আওতায় আনবো এবং তারা যে ট্যাক্সটা ফাঁকি দিয়েছে সেটা জরিমানা সহ আমরা আদায় করব। গোয়েন্দারা জানান, তদন্তের আওতায় আসা ব্যক্তি ও পরিবারের সদস্যদের ব্যাংক লেনদেনের তথ্য সংগ্রহ করা হবে। নামে বেনামে থাকা অস্থাবর সম্পদও অনুসন্ধান করা হবে। এরপর প্রাপ্ত তথ্য মেলানো হবে আয়কর নথির সঙ্গে। পাশাপাশি কোনো বিশেষ উপায়ে সম্পদ বৈধ করে আয়কর ফাঁকি দিয়েছেন কিনা তাও দেখা হবে। ডেফিনেটলি আমরা খুবই ফার্মলি কাজ করব। আপনারা দেখেছেন আমাদের বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় অত্যন্ত ক্লিয়ারলি সেদিন বলেছেন যে আপনারা আমাদের উপর ভরসা রাখেন, আমরা আপনাদের যে আশা আকাঙ্ক্ষা সেটা যথাযথ প্রতিফলন করতে পারব। কর ফাঁকি অনুসন্ধানে এখনও চুপ কর অঞ্চলগুলো। সরকার পতনের পর শুধু কর অঞ্চল 15 ও বৃহৎ করদাতা ইউনিট এলটিইউ এস আলম ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। এনবিআর চেয়ারম্যান জানান, কর অঞ্চলগুলো নিয়মিত কাজের পাশাপাশি কর ফাঁকি অনুসন্ধান করতে পারবে। প্রত্যেকটা জোন তাদের মতো করে কাজ করবে। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পেঁয়াজ, আলু ও ডিম আমদানিতে শুল্ক প্রত্যাহার করতে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরকে চিঠি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। চলমান বন্যা পরিস্থিতিতে দেশের অন্তত 11টি জেলায় কৃষি উৎপাদন ক্ষতির মুখে পড়ায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য মতে দেশে প্রতি বছর 6-7 লাখ টন পেঁয়াজ আমদানি করা হয়। তবে বিশেষ অনুমতি ছাড়া ডিম ও আলু আমদানি করা হয় না। বন্যার কারণে দেশের অনেক ফসলি জমি ও মুরগির খামার নষ্ট হয়েছে, তাই দাম সহনীয় পর্যায়ে রাখতে এসব পণ্য আমদানিতে শুল্ক প্রত্যাহার করা হচ্ছে বলে জানায় বাণিজ্য মন্ত্রণালয়। বর্তমানে পেঁয়াজ আমদানিতে 5% আবগারি শুল্ক ও 5% নিয়ন্ত্রক শুল্ক রয়েছে। ডিম ও আলু আমদানিতে আবগারি শুল্ক 25% ও নিয়ন্ত্রক শুল্ক 3%। এছাড়াও অগ্রিম আয়কর রয়েছে 5% করে। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমদ আকবর সোবহান, তার ছেলে ও গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভির সহ 10 জনের বিরুদ্ধে আলাদা 2টি মানহানির মামলা হয়েছে। রোববার ঢাকার মহানগর হাকিম আরফাতুল রাকিবের আদালতে মামলা 2টি করা হয়। মামলার নথি থেকে জানা যায় 1000 কোটি টাকার মানহানির অভিযোগে একটি মামলা করেছেন ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগারওয়াল। এছাড়া 100 কোটি টাকার মানহানির আরেকটি মামলা করেছেন বাজুসের সাবেক প্রেসিডেন্ট এনামুল হক খান দোলন। দিলীপ কুমারের মামলায় আদালত সমন জারি করেছে, আর এনামুল হকের মামলাটি তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দেওয়া হয়েছে। এসব মামলার বাকি আসামিরা হলেন নঈম নিজাম, আবু তাহের, হায়দার আলী, রিপনুল হাসান, আবু তৈয়ব ও রুহুল আমিন রাসেল। নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী টায়ার কারখানায় লুটপাট আগুনের ঘটনা জানতে গণশুনানি হয়েছে। রোববার বেলা 11টা থেকে দুপুর 2টা পর্যন্ত 78 জনের সঙ্গে কথা বলেন তদন্ত কমিটির সদস্যরা। তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হামিদুর রহমানের নেতৃত্বে 8 সদস্য এ সময় উপস্থিত ছিলেন। এতে অংশ নেন প্রত্যক্ষদর্শী, এলাকাবাসী ও নিখোঁজদের স্বজনরা। তদন্ত কমিটির কাছে ঘটনার বর্ণনা দেন তারা। সবার বক্তব্য যাচাই বাছাই করে সঠিক ঘটনা তদন্ত প্রতিবেদনে তুলে ধরার কথা জানিয়েছে কমিটির সদস্যরা। এদিকে গণশুনানি চলাকালে নিখোঁজদের সন্ধান দাবিতে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে স্বজনরা। পরে সেনাবাহিনী ও বিজিবি তাদের সরিয়ে দিলে স্বাভাবিক হয় যান চলাচল। 25 আগস্ট গাজী টায়ার কারখানায় লুটপাট ও আগুন দেওয়া হয়। এ ঘটনায় 175 জন নিখোঁজ বলে দাবি স্বজনদের। এবং যারা প্রত্যক্ষদর্শী ছিলেন আশেপাশে তাদের বক্তব্য শুনেছি। আমরা এখানকার যারা ম্যানেজমেন্টের দায়িত্বে আছেন ওনাদের বক্তব্য শুনেছি। তো এই সব কিছু বিষয় বিবেচনা করে আমরা আমাদের রিপোর্টটা তৈরি করব। ঢাকা উত্তর সিটিতে 1 মাসেও সেবা কার্যক্রম স্বাভাবিক হয়নি। এখন অধিকাংশ কাউন্সিলর অনুপস্থিত থাকায় জন্ম মৃত্যু নিবন্ধন করতে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
সিটি কর্পোরেশন বলছে এসব কার্যক্রম কাউন্সিলর কার্যালয় থেকে আঞ্চলিক অফিসে নেওয়ার চেষ্টা হচ্ছে। প্রধান নির্বাহী কর্মকর্তার আশা 1 সপ্তাহের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে। এ চিত্র ঢাকা উত্তর সিটির 24 নম্বর ওয়ার্ডের। 5 আগস্ট পুড়িয়ে দেওয়া হয় কাউন্সিলর অফিস। 1 মাসেও তা আর সংস্কার হয়নি। কাউন্সিলর এখনও অনুপস্থিত। বন্ধ রয়েছে জন্ম মৃত্যু নিবন্ধন, ওয়ারিশন সনদসহ নাগরিক সেবা। একই অবস্থা 18 নম্বর ওয়ার্ডের। এখানকার কাউন্সিলর জাকির হোসেন বাবুলও গা ঢাকা দিয়েছেন। এতে সেবা পাচ্ছেন না নাগরিকেরা। জন্ম নিবন্ধন বলেন, নাগরিক সনদ বলেন, তারপরে এই ওয়ারিশন সার্টিফিকেট বলেন বা স্বাভাবিক যে কার্যক্রম আছে এগুলো সমস্ত কার্যক্রম স্থগিত আছে। 2-3 জন আসছিল, ওদেরকে বুঝাই বলে দিয়েছি যে আপনারা আজকে তো রবিবার, সামনের সপ্তাহে যোগাযোগ করেন, আশা করি হয়ে যাবে। তবে কিছুটা ভিন্ন চিত্র গুলশান বনানীর 19 নম্বর ওয়ার্ডের। কাউন্সিলর অনুপস্থিত থাকলেও সব সনদে স্বাক্ষর করছেন। ওনারা নিজের থেকেই অনেক করেছে এবং আসার সাথেই ওনারা আমাকে মানে পুরোপুরি যা করার একদম আমাদের অসম্ভব হেল্প করছে। এখানে আসলাম ফাইনালি, আলহামদুলিল্লাহ তারা খুব হেল্পফুল, আমার কাজটা তারা সাথে সাথে করে দিয়েছে আর কি। তো এই ধরনের কার্যক্রম যে চালু থাকবে সেটা আমরা আগে বুঝতে পারিনি। ঢাকা উত্তরের 54টি ওয়ার্ডের মধ্যে অন্তত 50 কাউন্সিলর কার্যালয়ে আসছেন না। এ পরিস্থিতিতে বিকল্প ভাবছে সিটি কর্পোরেশন। 5টা উড়ান যে জোন সেখানে কাউন্সিলর মহোদয়রা করতেন, তো সেটাকে আমরা রিইনস্টেট করে আমরা চিন্তা করছি যে আঞ্চলিক যে স্বাস্থ্য কর্মকর্তা আমাদের যে সহকারী স্বাস্থ্য কর্মকর্তা বা অন্য কোনো কর্মকর্তাকে এই পাওয়ারটা আমরা দিয়ে দেবো যাতে জনভোগান্তিটা না হয়। তবে ঢাকা দক্ষিণে আগে থেকেই আঞ্চলিক অফিসের মাধ্যমে সেবা দেওয়া হচ্ছে। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সব সরকারি কর্মচারীকে সম্পদ বিবরণী দাখিল করার নির্দেশ দিয়েছে সরকার। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মোখলেসুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নির্দেশনার কথা জানিয়েছেন। শেখ হাসিনা সরকারের পতনের পর ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার 24 দিনের মাথায় এই উদ্যোগ এলো। সরকারি কর্মচারী বিধিতে সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসাব বিবরণী দাখিলের বাধ্যবাধকতা রয়েছে, কিন্তু অনেক সরকারি চাকুরে এই নির্দেশনা মানেন না। বিগত সরকারের সময় সাবেক আইজিপি বেনজির আহমেদ ও রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের অঢেল সম্পদ নিয়ে ব্যাপক তোলপাড় হয়। ক্ষমতার পালাবদলের পরও প্রশাসন, পুলিশ সহ সরকারের বিভিন্ন পর্যায়ে কর্মচারীদের দুর্নীতির খবর আসছে গণমাধ্যমে। সাবেক কয়েকজন কর্মকর্তা দুর্নীতির অনুসন্ধানে নেমেছে দুদকও। বন্যায় 11 জেলায় এ পর্যন্ত 59 জনের মৃত্যু হয়েছে। এখনো পানিবন্দী অবস্থায় রয়েছে 7,05,052টি পরিবার। সার্বিক বন্যা পরিস্থিতি নিয়ে রোববার দুপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, বন্যায় সবচেয়ে বেশি 23 জনের মৃত্যু হয়েছে ফেনীতে। এছাড়া কুমিল্লায় 14, নোয়াখালীতে 9, চট্টগ্রামে 6, কক্সবাজারে 3 এবং ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, খাগড়াছড়ি ও মৌলভীবাজারে 1 জন করে মারা গেছেন। মৌলভীবাজারে এখনও 1 জন নিখোঁজ রয়েছেন। বন্যায় মোট ক্ষতিগ্রস্ত হয়েছে 53,06,402 জন। তাদের জন্য 3,870টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। বন্যা দুর্গতদের চিকিৎসায় 510টি মেডিকেল টিম কাজ করছে। এছাড়া প্লাবিত জেলাগুলোতে পর্যাপ্ত ত্রাণ সামগ্রী মজুদ রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। গরু, ছাগল, হাঁস, মুরগি নিয়ে চরম বিপাকে বন্যা কবলিত এলাকার মানুষ। পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনো পানির নিচে বিস্তীর্ণ ভূমি। ফলে খড়, ঘাস সহ খাবারের মারাত্মক সংকটে পড়েছেন খামারিরা। স্যাঁতস্যাঁতে থাকার কারণে অসুস্থ হচ্ছে গবাদি পশু। বন্যায় লক্ষ্মীপুরের 5 উপজেলায় 50,000 একর চারণভূমি প্লাবিত হয়েছে। হঠাৎ বন্যায় চর আবদুল্লাহ, তেলিচর ও চর মেঘাসহ বিভিন্ন জায়গা থেকে ভেসে যায় অন্তত 5,000 মহিষ। পরে তাদের উদ্ধার করা হয়। বন্যায় জনজীবন বিপর্যস্তের সঙ্গে গরু, ছাগল, হাঁস, মুরগি নিয়েও বিপাকে পড়েছেন দুর্গত এলাকার মানুষ। শুকনো জায়গার অভাবে আশ্রয় কেন্দ্র ও বাড়ির ছাদে রাখতে হচ্ছে গবাদি পশু। পাশাপাশি গবাদি পশুর খাবার নিয়ে চরম সংকটে খামারিরা। ভেজা ও স্যাঁতস্যাঁতে জায়গার কারণে অসুস্থ হয়ে পড়ছে গবাদি পশুও। গরু, ছাগল, হাঁস, মুরগ নিয়ে অবস্থা খুবই খারাপ। গোখাদ্যের দারুণ অভাবের কারণে অনেক খামারিরা ভীষণ সংকটে আছে। এবারের বন্যায় লক্ষাধিক গবাদি পশু মারা গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 10 কোটি টাকা। এই কয়েকদিনের জলাবদ্ধতার কারণে
ঘাসের জমি প্রচুর ক্ষতি হয়েছে, ঘাসগুলো ক্ষতি হয়েছে, খাদ্যের ক্ষতি হয়েছে এবং শুকনো ঘাস, শুকনো খড় সেগুলো অনেক ক্ষতি হয়েছে। একই অবস্থা নোয়াখালীর ৮ উপজেলাতেও বিস্তীর্ণ চরাঞ্চল ও ঘাস পানিতে তলিয়ে থাকায় দেখা দিয়েছে গোখাদ্যের সংকট। জেলায় মারা গেছে ৩ লাখের বেশি গবাদি পশু। আমরা গোখাদ্য পেয়েছি কয়েক জায়গা থেকে, সেগুলো আমরা কালকে যেটা এসেছিল আমরা সাথে সাথে যাদের সমস্যা আমরা দিয়ে দিচ্ছি। গোখাদ্য আমাদের প্রয়োজন, আমরা গোখাদ্য প্রাণী সম্পদ অধিদপ্তরকে আমরা দায়িত্ব দিচ্ছি কোথায় কোথায় প্রয়োজন, তারা একটা তালিকাও তৈরি করেছে, কিন্তু সব জায়গায় এখন গোখাদ্য আমরা পৌঁছাতে পারিনি। গোখাদ্য আমাদের প্রচুর চাহিদা আছে। ঘরবাড়ি থেকে পানি না নামায় গবাদি পশু নিয়ে অনেকে এখনো আছেন আশ্রয় কেন্দ্রে। সাদেকুর রহমান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বন্যায় ঘরবাড়ির ক্ষয়ক্ষতি ও ভোগান্তি নিয়ে জানাতে এবার কুমিল্লা ও মৌলভীবাজার থেকে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মীরা। শুরুতে কুমিল্লা থেকে জানাবেন সহকর্মী তানভীর খন্দকার। তানভীর, পানি কি নামতে শুরু করেছে কিনা, এখন কি অবস্থায় আছে, আর এ পর্যায়ে ক্ষয়ক্ষতি আসলে কতটা তথ্য পাওয়া যাচ্ছে? কুমিল্লায় বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে। গোমতী নদীর পানিও কিন্তু উচ্চতা কমেছে, একই সাথে কিন্তু প্লাবিত যে লোকালয় সেখান থেকেও আস্তে আস্তে পানি নামতে শুরু করেছে। আর সেটি হচ্ছে উত্তর দিকের যে বুড়িচং ব্রাহ্মণপাড়া দেবিদ্বার সেই এলাকার কথা, কিন্তু 14 গ্রাম লাকসাম মনোহরগঞ্জ নাঙ্গলকোট সেই উপজেলা কিন্তু এখনো অপরিবর্তিত, সেখানে পানি জমে আছে। আর ক্ষয়ক্ষতির চিত্র যদি আমি একটু দেখাই, তাহলে আমি এখন যে বাড়িটিতে দাঁড়িয়ে আছি সেটি মনে হতে পারে একটি পরিত্যক্ত বাড়ি, কিন্তু আসলে এই বাড়িটিতে যে পরিবারটি উঠেছিল তারা মাত্র 2 মাস আগে উঠেছিল। সেখানে কিন্তু এই বন্যায় গত 21 তারিখ যে পানি উঠেছে সেই পানিতে কিন্তু সবকিছু একেবারে বিলীন হয়ে গেছে। এখানে আসলে তাদের ব্যবহার করার মতো কোনো কিছুই নেই। একটি ঘরের মধ্যে যা কিছু থাকে, চেয়ার টেবিল খাট পালং বই খাতা এমনকি টাকা পয়সাও কিন্তু এই বানের পানিতে ভেসে গেছে। আর মাত্র 2 মাস আগেই একজন এই পরিবারটি এখানে উঠে কিন্তু এই মুহূর্তে তারা একেবারে নিঃস্ব হয়ে গেছে। শুধুমাত্র যে ঘরের জিনিসপত্র নষ্ট হয়েছে এমন নয়, তাদের যে ব্যবসায়িক জিনিসপত্র, অর্থাৎ এই বাড়িতে যিনি বাসিন্দা নূর হোসেন, তিনি কিন্তু একজন ডেকোরেটর ব্যবসায়ী ছিলেন। তার ডেকোরেটরের যে মালপত্র সেগুলোও কিন্তু একেবারে নষ্ট হয়ে গেছে। অর্থাৎ তার বাড়িঘর যেমন নষ্ট হয়েছে তেমনি একই সাথে ব্যবসা বাণিজ্যেরও ক্ষতি হয়েছে। 2 ধরনের বিপদের মধ্যেই পড়েছে। আর এই বাড়িটির চিত্র দিয়ে কিন্তু পুরো এলাকার চিত্র ফুটে ওঠে, কারণ পুরো এই গুমতির বেড়িবাঁধে যেসব বন্যা কবলিত এলাকা প্রত্যেকটি বাড়ির কিন্তু এই দশা। সেটি এখন পানি যখন নামতে শুরু করেছে, বাসিন্দারা যখন ঘরে আসতে শুরু করেছেন তখন তারা এসে আসলে এই চিত্রটি দেখেছেন। কারণ যখন পানি উঠেছিল তখন কিন্তু তারা এখান থেকে কোন রকমের প্রাণ নিয়ে বেঁচে গেছেন, কিন্তু যখন তারা ঘরে ফিরলেন, ঘরে ফিরে এসে দেখলেন যে আসলে তাদের আর কোনো কিছুই বাকি নেই, তারা আসলে একেবারে নিঃস্ব হয়ে গেছেন। একটি বিষয় আসলে বলে রাখা দরকার, আসলে যে মানুষগুলো বন্যা কবলিত হয়েছেন তারা কিন্তু মানসিকভাবেও ভেঙে পড়েছেন। তারা অর্থনৈতিকভাবে যেমন ক্ষতিগ্রস্ত হয়েছেন, তেমনি আমরা দেখেছি তারা মানসিকভাবেও কিন্তু অনেকটা বিধ্বস্ত হয়ে আছে, কারণ বাড়িঘর টাকা পয়সা সবকিছুই কিন্তু বিলীন হয়ে গেছে। একই সাথে যে যোগাযোগ ব্যবস্থা সেটিও কিন্তু বন্যাত্ম এলাকার যোগাযোগ ব্যবস্থা খুবই বিচ্ছিন্ন হয়ে গেছে। এই বাড়িটির যদি যোগাযোগ ব্যবস্থা ধরে, তারা এই বাড়ি থেকে বের হওয়ার জন্য যে পথটি সেটি একেবারে পানিতে ধুয়ে গেছে। তারা এখন ল্যাব তোষক দিয়ে এই রাস্তাটি বানিয়েছেন যে যেন তারা ঘরে আসা যাওয়া করতে পারেন। অর্থাৎ ঘরের খাটের উপরের যে ল্যাব তোষক সেটি এখন রাস্তা হিসেবে ব্যবহার করা হচ্ছে, আর সেটি দিয়ে এখন তারা আসা যাওয়া করছেন। তাহলে এই আন্দাজ করা যায় আসলে কি ধরনের বিপর্যস্ত পরিস্থিতির মধ্য দিয়ে এই পরিবারটি যাচ্ছেন। শুধু এই পরিবার নয়, কুমিল্লাতে আসলে যারাই বন্যা কবলিত হয়েছেন, যারা বিশেষ করে ভাঙনের মুখে পড়েছেন, তারাই কিন্তু এই ধরনের সমস্যায় পড়েছেন। তাদের বাড়িঘর, কৃষি জমি, ক্ষেত খামার, পোল্ট্রি ফার্ম যা কিছু আছে সব কিন্তু ভেসে গেছে। আর বন্যার ক্ষয়ক্ষতির চিত্র গতকালকে ত্রাণ ও দুর্যোগ উপদেষ্টা এসেছিলেন, তার কাছে আসলে বিভিন্ন দপ্তর থেকে বিভিন্ন তথ্য দেওয়া হয়েছে, কিন্তু সেগুলো এখনো পর্যন্ত আসলে উপস্থাপন করার মতো নয়। কারণ তারা বলছে পানি নেমে যাওয়ার পর সর্বশেষ যে পরিস্থিতি হয় সেটির উপর নির্ভর করে ক্ষয়ক্ষতির পরিমাণ দেওয়া হবে। তারপরেও এখনো পর্যন্ত সড়ক ও জনপদ বিভাগ LGED মিলে প্রায় 1000 কিলোমিটার রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষি খাতে 850 কোটি টাকার ক্ষয়ক্ষতি আপাতত নিরূপণ করা হয়েছে। মৎস্যের 450 কোটি টাকার ক্ষতি তারা প্রাথমিকভাবে নিরূপণ করেছে, এবং পোল্ট্রি মানে প্রাণী সম্পদ খাতে কিন্তু 3.5
350 কোটি টাকার প্রাথমিক ক্ষতি তারা নিরূপণ করে গতকালকে উপস্থাপন করেছে। আর এই পর্যন্ত 14 জন মানুষ নিহত হয়েছে বন্যায়। তো সব মিলিয়ে কুমিল্লার বন্যা পরিস্থিতি উন্নতির দিকে গেল। আসলে বানভাসী মানুষ বাড়িতে উঠতে গিয়ে তারা আসলে বিপাকে পড়ছে, বাড়ি ঘরে ফিরে গিয়ে তারা দেখছে আসলে তারা নিঃস্ব হয়ে গেছে। তো এই ছিল মূলত কুমিল্লার বন্যা পরিস্থিতির খবর। তানভীর, আপনি সাথেই থাকবেন। এবার মৌলভীবাজার থেকে যুক্ত হয়েছেন সহকর্মী তুহিনুর রশিদ। তুহিনুর রশিদ, মৌলভীবাজারে বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর জানতে চাই। বানভাসীরা আসলে কি অবস্থায় আছেন? আসলে দেখুন, মৌলভীবাজারে যে বন্যা পরিস্থিতি সেটি কিন্তু অনেকটাই উন্নতি হয়েছে আমরা বলতে পারি। যেমন হচ্ছে কুলাউড়া, কমলগঞ্জ, রাজনগর এই এলাকার যে উজান এলাকাগুলি সেগুলির থেকে কিন্তু পানি পুরোটাই নেমে গেছে। কিন্তু এখানকার চিত্রটা হচ্ছে হাওর অঞ্চল। আপনি জানেন মৌলভীবাজার হাওর বিদিত যেসব এলাকা সেই সব এলাকায় কিন্তু এখনো পানিবন্দী অনেক গ্রাম রয়েছে। আমি যে এলাকাটিতে আছি সেটি হচ্ছে কাউয়াদিঘি হাওর অঞ্চল, সেটি রাজনগরের একটি হাওর। এই হাওরের যেসব গ্রাম রয়েছে এখানে অন্তত 20টি গ্রাম কিন্তু এখনো পানিবন্দী অবস্থায় মানুষজন আছেন। বিশেষ করে এখানকার যেসব রাস্তাঘাটগুলি সেগুলি কিন্তু পানিতে নিমজ্জিত আছে গত 3 সপ্তাহ ধরে, যার ফলে এই অঞ্চলের মানুষের দুর্ভোগটা কিন্তু চরম আকার ধারণ করেছে। কারণ এখানে তারা ঘর বাড়ি থেকে বের হতে পারছেন না। যারা ঘর বাড়িতে আছেন তারা কোনো মতেই কিন্তু তাদের দিনপাত করছেন। কারণ এখানে যেসব হাওর অঞ্চলে আপনি জানেন যে মানুষ সাধারণত দরিদ্র মানুষজনেরই বসবাস হয়ে থাকে, এখানে মৎস্যজীবীরা বসবাস করে থাকেন, তাদের কিন্তু একটা চরম ভোগান্তি আমরা লক্ষ্য করছি। এবং এখানকার যেসব রাস্তাঘাটগুলি বিশেষ করে গ্রামীণ যেসব রাস্তা সেগুলো কিন্তু এখনো পানিতে নিমজ্জিত রয়েছে। পাশাপাশি এখানকার যে মানুষের যেসব দুর্ভোগ যে বিষয়গুলো, এখন বিশেষ করে এখানে যে মানুষের দৈনন্দিন খাবার সহ এখানকার যে মানুষের যে চলাফেরা সহ এইসব সমস্যাগুলো কিন্তু চরম আকার ধারণ করেছে। তবে এখানকার যেসব মানুষের তারা বলছেন যে এই হাওর অঞ্চল, বিশেষ করে কাউয়াদিঘি হাওর অঞ্চলের পানি কিন্তু এখানে জলাবদ্ধতা তৈরি হয়েছে, তারা অভিযোগ করেছেন। কারণ এখানকার কাশিমপুর যে পাম্প হাউস, সেই পাম্প হাউসের মাধ্যমে কিন্তু সেচ দিয়ে পানি নিষ্কাশন হয়ে থাকে। যার ফলে এই মানুষের তারা বলছেন যে এখানে একটা কৃত্রিমভাবে জলাবদ্ধতা তৈরি হওয়ার কারণে কিন্তু মানুষ রয়েছে। মৌলভীবাজার ও কুমিল্লা থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। মৌলভীবাজারে উজানের ঢল ও অতিবৃষ্টিতে মনু ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধের 2 কিলোমিটার এলাকায় 16টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। ভাঙনগুলো দ্রুত মেরামত না করলে বড় ক্ষতির আশঙ্কা স্থানীয়দের। বাঁধ মেরামতে প্রাথমিক পদক্ষেপ নিয়েছে পানি উন্নয়ন বোর্ড। সম্প্রতি উজানের ঢলে মনু নদীর প্রতিরক্ষা বাঁধের 11টি ও ধলাই নদীর 5টি স্থানে ভাঙন দেখা দেয়। প্লাবিত হয় মৌলভীবাজারের রাজনগর, কুলাউড়া, কমলগঞ্জ ও সদর উপজেলার 700 বর্গ কিলোমিটারের বেশি এলাকা। বন্যার পানি কমতে শুরু করায় স্বস্তি ফিরছে জনজীবনে। তবে মনু ও ধলাই নদীর ভেঙে যাওয়া বাঁধ মেরামতের দুশ্চিন্তায় স্থানীয়রা। এই যে কাকান বাংসের আমরা বাড়ি কর সারিয়া কি কষ্ট, সামনেও ভাঙা পিছনেও ভাঙা। রাস্তাঘাটে পানি কিছুটা নামলেও আপনার মানুষ চলাফেরা করতে পারতেছে না। শাকসবজি নিচে নিজেও আমি লাখ 1.5 লাখ 2 লাখ টাকার সবজি বেশি, বর্তমান অবস্থায় এখন কিছু নাই। ভেঙে যাওয়া বাঁধগুলি সাময়িকভাবে ভরাট করে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া মনু নদীতে চলমান প্রকল্পের প্রতিটি জায়গা মজবুত করা হবে। এই প্রকল্প কেন্দ্রিক যে অধিগ্রহণ প্রক্রিয়া এটা অতি দ্রুত ত্বরান্বিত হওয়ার ফলে যদি হয় তাহলে আমরা যে স্থানগুলো এখন সাময়িক মেরামত হবে, কিন্তু পূর্ণ সেকশনে আমরা কিন্তু কাজ বাস্তবায়ন করতে পারবো না। অধিগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হলেই আমরা এখানে একটি স্থায়ী বাঁধ তৈরি করতে পারবো। আগামী 2 সপ্তাহের মধ্যে সবগুলো বাঁধ মেরামতের কাজ শেষ হওয়ার কথা রয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পোশাক কারখানাগুলোতে নিরাপত্তার পাশাপাশি স্থিতিশীলতা খুব জরুরি বলে মন্তব্য করেছেন বিজিএমইএ এর সভাপতি খন্দকার রফিকুল ইসলাম। রোববার রাতে রাজধানীর একটি হোটেলে বিজিএমইএ এর এক জরুরি মত বিনিময় সভায় একথা বলেন তিনি। বলেন, সোমবার থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় কারখানা খোলা রাখা হবে। শ্রমিকরা কাজে যাচ্ছে, কিন্তু বহিরাগতরা কারখানায় বিশৃঙ্খলা সৃষ্টি করছে। গেঞ্জি লুঙ্গি পরে বাহিরের লোকজন অসন্তোষ সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি জানান, আশুলিয়া সহ সারা দেশের সব ফ্যাক্টরি খোলা থাকবে। খন্দকার রফিকুল ইসলামের সভাপতিত্বে উক্ত সভায় বিজিএমইএ এর সাবেক সভাপতি, বর্তমান বোর্ডের সহসভাপতি ও পরিচালক এবং সাধারণ সদস্যরা এবং শিল্পের স্টেক হোল্ডারদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। নতুন নতুন ইস্যু যেগুলি আমাদের কোনো রিলেটেড নিয়মিত অংশ না, আইনের মধ্যে পড়ে না, আইন বহির্ভূত ইস্যুগুলি তারা সামনে নিয়ে এসে তারা এই ফ্যাক্টরিগুলি আনরেস্ট করার চেষ্টা করছে। ফ্যাক্টরি চালাবো এই সিদ্ধান্ত আমরা নিয়েছি উইথ দ্য ফুল সাপোর্ট অফ ল অ্যান্ড অর্ডার। আর এই ছিল সকাল 9টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ।
ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, এক্স। ধন্যবাদ সবাই।